আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে কিছু আলোচনা করব বর্তমান পরিস্থিতি নিয়ে। দেশে যে পরিস্থিতি চলছে এই বিষয়ে কিছু আলোচনা করব। আলোচনার পূর্বে সর্বপ্রথম আমি আমার মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়ে নিই, ক্ষমা প্রার্থনা করছি এবং তারপরে দেশ ও জাতির কাছে ক্ষমা চেয়ে নিই। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমরা মানুষ, আমি মানুষ, আমার ভুল হইতেই পারে। কিন্তু ভুল সংশোধন করার জন্য আশা করি সবাই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, যাতে সংশোধন করে সামনের দিকে এগোতে পারি। এই বলে শুরু করলাম। আজকে দেখেন, দেশে বর্তমান যেই পরিস্থিতি অনুসারে গত 10 মাসের আমরা যা দেখতে পেলাম বা দেখতেছি এ পর্যন্ত, এর মধ্যে আমরা বিভিন্ন এলাকা ঘুরে, পাড়া মহল্লা ঘুরে ফিরে আমরা মোটামুটি যেই জরিপটা দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি, তারপরে জাতিসংঘের কিছু রিপোর্টের প্রকাশ হয়েছে, কিছু রিপোর্ট প্রকাশ হয়েছে আইডিএফের পক্ষ থেকে, যে বাংলাদেশে যেমন আমাদের দেশের সোশ্যাল মিডিয়া হইতে সাধারণ জনগণের কথা মধ্য দিয়ে আমরা ইতিমধ্যে জানতে পারছি, বুঝতে পারছি যে এদেশে বর্তমান 70% লোক আওয়ামী লীগকে চায়। আর পেন্টাগনে আমেরিকা জাতিসংঘের যেই পরিসংখ্যা, ওই পরিসংখ্যা অনুসারে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারছি, তারা বলতেছে যে 55% লোক বাংলাদেশ আওয়ামী লীগকে চায়। আর আমাদের দেশের বিভিন্ন মিডিয়ার সাংবাদিকের কথা তারা যেটা বলে আসছেন যে 70%, 55% যদি আমরা বাদও দেই, তারপরেও তো কম করে হইল আপনার 30 থেকে 35% ভোটার আছে, এবং আওয়ামী লীগ দাবি করছে 40 থেকে 45%। তাহলে আপনার এই লোকগুলো আপনি বাইরে রাইখা, এই লোকগুলো যদি বাইরে রাইখা আপনি নির্বাচন করেন, তাহলে কি সেই নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে? কখনোই পাবে না গ্রহণযোগ্যতা। তো যখন এই নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না, তখন এই নির্বাচন অবৈধ ঘোষণা হয়ে যাবে। তার যখন এই নির্বাচন অবৈধ হয়ে যাবে, তখন আমাদের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূস সাহেব কী জবাব দেবেন, কোন দিকে যাবেন? সেটাই আমার একটা প্রশ্ন তার কাছে। আশা করি উনি এটা জাতিকে সঠিক উত্তর দিবেন। আর একটি বৃহত্তম দল, এদেশের স্বাধীনতাকামী দল, সেই দলকে বাইরে রেখে নির্বাচন করা মানে এটা কখনই সুন্দর হবে না। কারণ আমরা বিগত সরকারের আমলে নির্বাচনগুলো দেখেছি, এই নির্বাচনগুলোতে, যে সমস্ত নির্বাচনগুলোতে আপনার বিএনপি অংশগ্রহণ করে নাই, সেই নির্বাচনগুলোই কিন্তু কিছু প্রশ্নবিদ্ধ হয়েছে। তাই এখন যদি আবারও আমরা সেই ভুলের দিকেই হাত পা বাড়িয়ে যাই, তাহলে জাতি কোন দিকে যাবে? কার উপরে ভরসা করবে? এই জাতি তো এই জাতি দীর্ঘ সময় ধরে আমরা শুনে আসছি, দেখে আসছি যে একটা নিরপেক্ষ সরকারের উপরে ভরসা করে আসছে, যে একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার হলে, সেই সরকারের অধীনে নির্বাচন হলে একটি সুষ্ঠু নির্বাচন হবে এবং জনগণ যার যার মন মতো, পছন্দ মতো দলকে ভোট দিয়ে নির্বাচিত করার সুযোগ পাবে। এই আশা ব্যর্থ করে কিন্তু সবসময়, এই আশাটা জনগণ করে। এখন আমরা বিগত 15 বছর, আমরা 16 বছর দেখেছি যে সরকারের অধীনে নির্বাচন হয়েছে। আগে তত্ত্বাবধায়ক সরকারের আমলে নির্বাচন হয়েছে, তারপর আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচন হয়েছে। এই আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচন হওয়ার পরে কিন্তু কিছু মানুষ আমরা শুনতে পারছি
বা দেখতে পাচ্ছি তারা কিছু প্রতিক্রিয়া করছে যে নির্বাচনগুলো তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে হইলে হয়তো আরও ভালো হইতো। তো সেই আশার থেকেই কিন্তু মানুষ একটা আশা নিয়ে আসিল যে অন্তর্বর্তী সরকার একটি সুষ্ঠু নির্বাচন দিবে সব দলের অংশগ্রহণে। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার এখন যদি আবারও সেই পূর্বের সরকারের মতো একতরফা নির্বাচন দেয় কোনো দলকে বাইরে রেখে, তাহলে দেশের জনগণ কার রূপে আর আস্থা রাখবে, কার রূপে আর ভরসা করবে? তাহলে তো এই দেশে দেখা যায় আর অন্তর্বর্তী সরকার গঠন করার সুযোগ কেউ দিবে না। কারণ তখন তো সবাই বলবে যে আমরা এই অন্তর্বর্তী সরকারের আমলে তো আমরা দেখছি যে এই দেশের বৃহত্তম বড় দলকে বাইরে রেখে নির্বাচন দিয়েছে। তাহলে দরকার কি? তাহলে যে সরকার আছে ক্ষমতায় সেই নির্বাচন দেখ, জোরে যাক আর আপোষে যাক, যে যায় ক্ষমতায় হেই যাক, তখন তো মানুষ হাল ছেড়ে দেবে। মানুষের নির্বাচন থেকে ভোট থেকে আস্থা উঠে যাবে। তখন দেশে দেখা গেছে আরও বেশি মব জাস্টিস তৈরি হয়ে যাবে, মব জাস্টিস আরও বেশি সৃষ্টি হয়ে যাবে, তৈরি হয়ে যাবে। আইনকে কেউ মানতে চাইবে না, নির্বাচনকে কেউ মানতে চাইবে না। তখন তো জোর যার মুলুক তার এই হিসাব করবে। তাই আমরা আশা করি আমাদের অন্তর্বর্তী সরকার উনি এই যদি কোনো কারো বা কোনো দেশের এজেন্ট হিসাবে নিয়োগ হয়ে এসে থাকেন, তাহলে অবশ্যই উনি সেখান থেকে সরে আসবেন। দেশের চিন্তা করে, দেশ ও জাতির চিন্তা করে, জনগণের চিন্তা করে সে ওখান থেকে সরে এসে অবশ্যই সব দলের অংশগ্রহণ নিয়ে, আওয়ামী লীগ সহ সব দলকে অংশগ্রহণমূলক একটি নির্বাচন দিবেন, জাতিকে সুন্দর একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিবেন। আমি সেই আশাটাই তার কাছে করি। আমরা গত এই 10 মাস আমরা অনেক দেখছি, অনেক হয়েছে। আল্লাহর হস্তে দয়া করে এখন আপনি সরে আসেন, ভুল রাস্তা থেকে সঠিক রাস্তায় আসেন, জনগণের পাশে দাঁড়ান, জনগণকে ঐক্যবদ্ধ করেন, সব দলকে ঐক্যবদ্ধ করেন, আওয়ামী লীগ সহ সব দলকে ঐক্যবদ্ধ করেন, একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন পরিচালনা করেন। জনগণ যাতে সুষ্ঠু মতো, শান্তি মতো ভোট দিতে পারে এবং তাদের মনের চাহিদা মতো প্রার্থীকে, দলকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারে। আর জনগণ যাকেই ভোট দিয়ে নির্বাচিত করবে সেই দলই সরকার গঠন করবে এবং দেশ পরিচালনা করবে। আমি সেই আশাই করি বর্তমান অন্তর্বর্তী সরকার প্রধানের কাছে। দয়া করে আল্লাহর হস্তে এই মক জাস্টিস এবং অন্য কোনো ভিনদেশি দোসরদের চিন্তাধারার থেকে সরে আসেন। কারণ বিশ্বের কাছে আপনার একটা সম্মান আছে, আপনি নোবেল শান্তিতে নোবেল পেয়েছেন, নোবেল বিজয়ী একজন ব্যক্তি, আপনার সম্মানটা আপনি টিকিয়ে রাখেন। হ্যাঁ, আপনাকে যদি এই ছাত্র সমন্বয়ক নামে এনসিপি দলের নেতারা বা জামাতের নেতারা বা অন্য কোনো দলের নেতারা যদি আপনাকে চাপ প্রয়োগ করে থাকে, আপনার জাতির কাছে স্পষ্টভাবে সেটা তুলে ধরেন, আপনি সেটা জাতির কাছে স্পষ্টভাবে তুলে ধরেন। এই দেশের জাতির জনগণ, এই দেশের জনগণ আপনার পাশে দাঁড়াবে। অবশ্যই একটি সুষ্ঠু নির্বাচনের জন্য আপনার পাশে দাঁড়াবে। আপনি সঠিক ডিসিশন নেন, আওয়ামী লীগও আপনার পাশে থাকবে। আপনি যদি সঠিক একটি নির্বাচন দিতে চান, করতে চান পরিচালনা আওয়ামী লীগ সহ সব দলকে নিয়ে, অবশ্যই এখানে আওয়ামী লীগও আপনাকে সহযোগিতা করবে। আর এতে যদি কেউ বাধার সৃষ্টি করে, অবশ্যই সেটাকে আওয়ামী লীগ প্রতিহত করবে, আপনার পাশে থাকবে।
আপনি সঠিক একটি নির্বাচন দেওয়ার পরিকল্পনা করেন। আমি আপনার কাছে এই আবেদনই করছি, আপনি ভুল রাস্তা থেকে সরে আসেন, আপনার সম্মানটাকে আপনি টিকিয়ে রাখেন। আজকে দেখেন আপনি শান্তিতে নোবেল বিজয় হয়েছেন। এখন যদি এই দেশটাতে আপনি এই মক জাস্টিস, এই গুম, হত্যা, রাহাজানি, দখলবাজি, এগুলো যদি আপনি বন্ধ না করতে পারেন, এখনও বন্ধ না করে আপনি যদি এই জুলাই আগস্টের আন্দোলনের সঠিক তদন্ত না করে আপনি যদি ভুল বিচার করেন, এই কারো কথায়, কোনো দলের কথায় বা কোনো দেশের ইঙ্গিতে আপনি যদি এটা করেন, আপনার কিন্তু এই শান্তিতে নোবেল বিজয়ীর উপাধি থাকবে না। তখন কিন্তু বিশ্ব আপনাকে এখান থেকে বিতাড়িত করবে, এই শান্তি নোবেল বিজয়ী থেকে। তা আপনি সেই সম্মানটাকে নষ্ট করেন না, দয়া করে আপনি সঠিক পথে আসেন। আপনাকে যদি কেউ বাধা সৃষ্টি করে থাকে, হুমকি দামকি দিয়ে থাকে, আপনি জাতির কাছে তুলে ধরেন এবং আওয়ামী লীগ সহ সব দলকে নিয়ে একটি সঠিক নির্বাচনের ব্যবস্থা আপনি করেন। আমরা সেটাই চাই। আমরা চাই দেশ শান্তিতে থাকুক, দেশের জনগণ শান্তিতে থাকুক, কারণ আমরা মানুষ, আমাদের ভুল হইতেই পারে। আর যে ভুল হয়ে গেছে সেই ভুল থেকে যাতে আমরা শিক্ষা নিয়ে আগামীতে সুন্দরভাবে চলতে পারি, সেই কামনা করি আজকে এখানেই শেষ করলাম। এই পর্যন্তই। আমি আবারও দেশ ও জাতির কাছে ক্ষমা চাই। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমি দেশ ও জাতির কাছে আবারও ক্ষমা চাই। আমাদেরকে ক্ষমা করে দিবেন, ক্ষমার দৃষ্টিতে দেখেন, আমাদের ভুলগুলো সংশোধন করার সুযোগ দেন। আমাদের যেই সবচেয়ে বড় ভুল ছিল, আমাদের গোয়েন্দা সংস্থা সঠিকভাবে এই দেশবিরোধী চক্রান্তকারীদেরকে চিনতে পারে নাই। আর চিনতে না পারার কারণেই এই জুলাই আগস্টের আন্দোলনে সাধারণ ছাত্র পুলিশ জনতা সহ জীবন দিতে হয়েছে। আমি যারা এই জুলাই আগস্ট আন্দোলনে ছাত্র পুলিশ জনতা যারাই নিহত হয়েছেন, আমি সকল নিহতদের রুহের মাগফিরাত কামনা করছি এবং আহতদের সুস্থতা কামনা করছি। আল্লাহ যাতে আমাদের সবাইকেই ক্ষমা করে দেন এবং ভালো রাখেন, আমরা যাতে সুষ্ঠুভাবে শান্তিতে থাকতে পারি, সুষ্ঠু শৃঙ্খলাভাবে চলতে পারি, সেই আশা ব্যক্ত করেই আজকে এখানেই শেষ করলাম। এই পর্যন্তই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সর্বস্তরের সচেতন জনগণের। আবারও জিতবে এবার নৌকা, ইনশাআল্লাহ।